হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। পটি দা এনে তাতে পেঁয়াজ আর কাঁচামরিচ কাটলো আবির। পেঁয়াজ কাটার সময় আবিরের চোখ থেকে পানি পড়তে লাগলো। নীলা আনমনে আবিরের চোখের পানি নিজের আঁচলেই মুছে দিল। আবির সেদিকে খেয়াল না দিয়ে নীলাকে দেখিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ আর মরিচটা হাতে দিয়ে ডলে দিল। তারপর ডিমটাকে ভেজে দিয়ে একটা ছোট কাঁচা মরিচ কাটা চামচ দিয়ে গুলিয়ে নিয়ে নীলাকে শিখিয়ে শিখিয়ে ডিমটা ভেজে নিল। তারপর আলু ভর্তার জন্য শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে নিল। সবকিছু করা হয়ে গেলে ঘরে নিয়ে সব গুছিয়ে রেখে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলো আবির। এতটুকু সময়ের মাঝে নীলা একটা কথাও বলেনি আবিরের সাথে, শুধু চেয়ে চেয়ে আবিরের কাজগুলো দেখেছে। মাগরিবের আজান হলে দুজনে একসাথেই নামাজ পড়ে নিল। নামাজ শেষে আবির বলল, নীলা, আমার পায়ের ভিতর খুব ব্যথা করছে, একটু টিপে দাও তো। বিছানায় শুয়ে পড়ে বলল আবির। আবিরের কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়েছে নীলা। নীলা বলল, কি? আমি তোমার পা টিপবো? এটা তুমি ভাবলে কি করে আবির? অসম্ভব। আমি কিছুতেই তোমার পা টিপতে পারবো না। তুমি আমার পা টিপে না দিলে আমি তোমার গলা টিপে দেবো, বলে দিলাম নীলা। আবিরের কথা শুনে নীলা মুখ গুছিয়ে বলল, তুমি সেটা পারবে না আমি জানি, আর আমিও তোমার পা টিপতে পারবো না আবির। আমার ভীষণ ক্লান্ত লাগছে, সারাদিন অনেক কাজ করেছি, আমি একটু ঘুমাবো। কি বললে তুমি? আর একবার বলো তো শুনি। তুমি সারাদিন অনেক কাজ করেছো? তা কি কি কাজ করলে তুমি নীলা? কাজ কাকে বলে সেটা তুমি তো আগামীকাল থেকে বুঝবে। এখন এখানে এসে আমার পা টিপো জলদি। আবিরের কথার উত্তরে নীলা কিছু বলবে তার আগেই আবিরের ফোনটা ক্রিং ক্রিং শব্দে বেজে উঠল। জি আলহামদুলিল্লাহ ভালো, আর নীলাও ভালো আছে। আপনি একদম চিন্তা করবেন না বাবা। আসলে বাবা, আমি তো অফিস থেকে আর ছুটি পাবো না, তাই নীলাকে নিয়ে একটু সুন্দর জায়গায় বেড়াতে এসেছি। ছুটি শেষ হলেই ফিরে যাব। জি আচ্ছা বাবা, ভালো থাকবেন। এখন তাহলে রাখছি, আল্লাহ হাফেজ। ফোন কেটে দিয়ে নীলার দিকে তাকিয়ে দেখলো নীলা ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে আছে। এটা দেখে আবির বাঁকা হেসে বলল, বুরুকুসকে তাকিয়ে থেকে কোনো লাভ নেই নীলা। আমি তোমার ড্যাডি, মানে আমার শ্বশুরাব্বার সাথে কথা বললাম এতক্ষণ। আবিরের কথা শুনে নীলা বড় বড় চোখ করে চিৎকার দিয়ে বলে উঠল, কি? আমার ড্যাডি ফোন করেছিল? আমি তো বুঝতেই পারিনি আবির, প্লিজ ফোনটা আমায় দাও, আমি ড্যাডির সাথে কথা বলবো, প্লিজ দাও ফোনটা। কথাগুলো বলেই নীলা আবিরের কাছে এগিয়ে এসে ফোনটা ধরতে গেল। সাথে সাথে আবির ফোনটাকে দূরে সরিয়ে ফেললো আর নীলা আবিরের বুকের উপরে পড়ে গেল। আবির নীলার কোমর জড়িয়ে ধরে বলল, ও সুইটহার্ট, এমন হঠাৎ আমার বুকের মাঝে এসে আমায় জড়িয়ে ধরতে তোমার খুব ভালো লাগে বুঝি, কিন্তু একটু বলে কই তো আসবে। এভাবে বুকের ওপর আসে বলে তো তোমার ভারে আমার বুকের হাড়গুলো সব ভেঙে যাবে বলো। আবিরের কথা শুনে নিজেকে আবিরের থেকে ছাড়িয়ে নেওয়ার বৃথা চেষ্টা করতে করতে নীলা বলল, একদম ফালতু কথা বলবে না আবির। আমি তোমার ফোনটা নিতে গিয়েছিলাম তোমায় জড়িয়ে ধরতে নয়, বরং তুমি আমায় ধরে আছো। আর আমি মোটেও ভারী নই, একদম স্লিম। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, তুমি তো এখনো আমায় জাপটে ধরে আছো। ইস, লজ্জা বলতে কোনো জিনিসই তোমার মাঝে নেই। অবশ্য থাকবে বা কি করে, তুমি তো বড় লোকের দেমাগি মেয়ে হয়ে টাকার গরমে মানুষকে মানুষ বলেই মনে করো না, আর অহংকারের আগুনে নিজের লজ্জা শরমকেও ফুরিয়ে ফেলেছো। তোমার মতো মেয়েকে ভালোবাসা যায় না, শুধু ঘৃণা করা যায় নীলা, ঘৃণা। কথাগুলো বলে নীলাকে ছেড়ে দিল আবির। আবিরের কথা শুনে নীলা একদম স্তব্ধ হয়ে গেল। আবিরের প্রতিটি কথা যেন সূচের মতো বিচ্ছে নীলার গায়ে। নীলা ভুলে গেল ওর ড্যাডের ফোনের কথা। নীলাকে কথাগুলো বলেই আবির বাইরে চলে গেল। তারপর খোলা উঠানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনেই বলল, কেন নীলা, কেন? কেন যত বড়ই আমি তোমায় ভালোবাসতে চাই, তত বড়ই তুমি তোমার আচরণে আমায় পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দাও। তোমার প্রতি ঘৃণা তৈরি হয় আমার মনে তখন। আমি আর সহ্য করতে পারি না তোমায়। তুমি যে আমার জীবন থেকে সবকিছু কেড়ে নিয়েছো নীলা, সবকিছুই। কথাগুলো ভাবতেই দুফোঁটা পানি গড়িয়ে পড়লো আবিরের চোখ থেকে। সকাল 9টা। সামনে এক বালতি কাপড় চোপড় নিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে নীলা।
সকালে আবির ওকে ঘুম থেকে টেনে তোলার পরে 1 মিনিটের জন্যও শান্তিতে থাকতে দেয়। একটা না একটা কাজ করিয়েই চলেছে একাধারে। সকালে নীলা ভাত, বেগুন ভর্তা আর ডিম ভাজি করেছে। যদিও এগুলো করতে আবির ওকে হাতে হাতে শিখিয়ে করিয়েছে, তবুও হাতে বেশ কয়েক জায়গাতে পড়ে গেছে নীলা। তারপর সকালের খাওয়া দাওয়া শেষ হতেই অনেকগুলো কাপড় চোপড় এনে ভিজিয়ে দিয়েছে আবির, আর বলেছে 30 মিনিটের মাঝে সব কাপড় কেচে শুকাতে। নীলা কখনো এসব কাজ করেনি। এটুকু কাজ করতেই যেন জান বেরিয়ে যাচ্ছে ওর। আবিরকে কিছু বলারও সাহস পাচ্ছে না নীলা। একটুতেই আবির লাঠি হাতে এগিয়ে আসে নীলাকে মারার জন্য। তাই কোনো উপায় না পেয়ে মুখ বুজে সব কাজ করে নিচ্ছে নীলা। নীলা পা দুলিয়ে দুদিকে দিয়ে এমনভাবে কাপড় কাচছে যেন কাপড়গুলো ব্যথা পাবে। তখনই আবির লাঠি হাতে নীলার সামনে এসে দাঁড়ালো। বলছি যে রাজার দাদি, কি কাপড় কাচছো নাকি কাপড় নিয়ে খেলা করছো? জোরে জোরে কাপড় কাচো, আমি যেন বারান্দা থেকে শব্দ পাই। আবিরের কথা শুনে হাতের ভেজা কাপড়টা ছুঁড়ে দূরে ফেলে দিয়ে নীলা বলল, পারবো না আমি কাপড় কাচতে। তুই কি পেয়েছিস আমায়? আমি তোর ঘরে চাকরানি যে তোর সব কথা শুনতে হবে আমায়? আমায় ফোন দে, আমি এক্ষুনি ড্যাডিকে ফোন করে সব বলে দিব। পুলিশে দেবো তোকে। তুই আমাকে, এই নীলাকে নিজে চাকরানি করে রেখেছিস। এর প্রতিশোধ তোর জন্য খুব ভয়ানক হবে আবির, খুব ভয়ানক। আমাকে কেন এত কষ্ট দিচ্ছিস তুই আবির? কেন? তোর সবকিছু কেড়ে নিব আমি, সব। কথাগুলো বলার সাথে রাগে থরথর করে কাঁপছিল নীলা। আবির নীলার কথাগুলো শুনে নীলার হাত ধরে টেনে বাথরুম থেকে বাইরে এনে আসলো। তারপর নীলার গায়ে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল আবির। আবিরের হাতের থাপ্পড় খেয়ে মাটিতে মুখ থুবড়ে পড়ল নীলা। আবির দৌড়ে গিয়ে নীলার হাত ধরে টেনে তুলে দাঁতে দাঁত চেপে বলল, কিসের ভয় দেখাস আমায় তুই নীলা? কিসের? কি শাস্তি দিবি আমায় তুই? কি বাকি রেখেছিস আর? জানতে চাস তোকে কেন এমন করে কষ্ট দিচ্ছি আমি? এটাকে কোনো কষ্ট বলে না নীলা, বরং তোকে আমি গরিবের সংসার কি করে করতে হয় সেটা শেখাচ্ছি মাত্র। কিন্তু তুই কি জানিস তুই বিনা দোষে আমার কত বড় ক্ষতি করেছিস? আমার জীবন থেকে সব সুখ, হাসি খুশি সব কেড়ে নিয়েছিস তুই নীলা। শুধু তুই যখন আমার জীবনে মিথ্যা ভালোবাসা নিয়ে এসেছিলি, তখন তোকে আমি আমার জন্য আল্লাহর আশীর্বাদ ভেবেছিলাম। কিন্তু আমি ভুল ছিলাম, চরম আকারের ভুল ছিলাম আমি। কারণ তুই আমার জীবনে আশীর্বাদ নয়, তুই আমার জীবনের অভিশাপ হয়ে এসেছিলি নীলা, অভিশাপ। কথাগুলো এক নিঃশ্বাসে বলে নীলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আবির। তারপর কয়েক ফোঁটা চোখের পানি ফেললো অঝরে। নীলা হাঁ করে তাকিয়ে আছে আবিরের দিকে। কেন জানি না, নীলা কিছু বলতে চেয়েও পারছে না বলতে। আবির আবারও নীলার কাছে এগিয়ে গিয়ে নীলার হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে গেল। তারপর শেষের রুমে নিয়ে গিয়ে লাইট জ্বালিয়ে রুমের ভিতরে ঝুলিয়ে রাখা একটা ছবির দিকে দেখিয়ে বলল, এ দেখ নীলা, ভালো করে দেখে নে এই লোকটাকে। জানিস এ লোকটাকে? ইনি আমার বাবা নীলা, ইনি আমার বাবা। এ লোকটা হলো সেই যাকে ঘিরেছিল আমার পুরো পৃথিবী। এ লোকটা নিজের সব সুখ ত্যাগ করে শুধুমাত্র আমার জন্য দিনরাত পরিশ্রম করে আমায় পড়াশোনার জন্য ঢাকা পাঠিয়েছিল। ছোটবেলায় মা মারা যাওয়া সত্ত্বেও কখনো বিয়ে করেনি, শুধুমাত্র আমার কষ্ট পেলে। আমার মা বাবা সবকিছু ছিলেন উনি, চোখে হাজারো স্বপ্ন নিয়ে আমায় ঢাকা পাঠিয়েছিলেন উনি। কিন্তু শুধুমাত্র তোর কারণে নীলা, তোর কারণে আমি তার স্বপ্ন ভেঙে দিয়েছি। সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি আমি তাকে। আমায় ছেড়ে আমার উপর অভিমান করে সে চলে গেছে না ফেরার দেশে। সেদিন তুই যদি আমায় মিথ্যা অপবাদ দিয়ে পুলিশে না দিতি, তাহলে আমার বাবা আজকে আমার কাছে থাকতো। তোর মিথ্যে ভালোবাসার কারণে, মিথ্যে অপবাদের কারণে উনি হার্ট অ্যাটাক করে আমার ছেড়ে চিরতরে চলে গেছে নীলা। আমি কি করে মাফ করবো তোকে? কি করে নীলা, কি করে? কথাগুলো বলে নীলাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে রুম থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় আবির। নীলাও নিজের ভুলগুলো বুঝতে পেরে ফ্লোরে বসে কাঁদতে থাকে। ফ্লোরে বসে থেকে বেশ কিছুক্ষণ কান্না করার পরে বাইরে বেরিয়ে আসে নীলা। তারপর আবিরকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু আবির বাসার কোথাও নেই। নীলা বুঝতে পারে হয়তো আবির রাগের কারণে গেট লাগিয়ে দিয়ে বাইরে চলে গেছে। তাই নীলা গিয়ে বারান্দায় রাখা চেয়ারে বসে পড়ে। বেশ কিছুক্ষণ বারান্দায় বসে থাকার পরে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। নীলা বৃষ্টি দেখে নিজেকে সামলে রাখতে পারে না। উঠোনে নেমে ইচ্ছে মতো বৃষ্টিতে ভিজে নীলা। এভাবেই কেটে যায় প্রায় 2 ঘন্টা। এর মাঝে আবির চলে আসে বাড়িতে। গেট খুলে বাসার মধ্যে ঢুকতেই দেখতে পায় নিচে ভেজা শরীরে পড়ে আছে নীলা। নীলাকে নিচে পড়ে থাকতে দেখে ভয় পেয়ে যায় আবির। দৌড়ে নীলার কাছে গিয়ে নীলাকে ডাকতে শুরু করে। এই নীলা, নীলা কি হয়েছে তোমার? তুমি এভাবে মাটিতে পড়ে আছো কেন?
আবিরের কথার কোনো উত্তর দেয় না নীলা, বরং সেইভাবেই পড়ে থাকে নিচে। আবির আর দেরি না করে নীলাকে কোলে তুলে নেয়, তারপর দ্রুত ওয়াশরুমে নিয়ে যায়। নীলাকে কোলে নিয়ে আবির বুঝতে পারে নীলার প্রচন্ড ঠান্ডা লাগছে। নীলা থরথর করে কাঁপছে ঠান্ডায়। এখন যে করেই হোক নীলার কাপড় পাল্টে দিতে হবে। কোনো উপায় না পেয়ে আবির বাধ্য হয়ে নিজেই নীলার কাপড় চেঞ্জ করে দেয়। তারপর নীলাকে নিয়ে শুইয়ে দেয় বিছানায়। নীলাকে বিছানায় শুইয়ে দিয়ে আবির চলে যায় ডাক্তার ডেকে আনতে, কারণ এখন ডাক্তার না দেখালে নীলার অবস্থা আরো খারাপ হতে পারে। নীলা এমনিতেই ঠান্ডায় থরথর করে কাঁপছে, এদিকে প্রায় দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে। চারদিকে কিছুক্ষণের মাঝেই ডাক্তার সুমনকে নিয়ে ফিরে আসে আবির। তারপর নীলাকে ডাক্তার সুমন দেখতে শুরু করে। বেশ কিছুক্ষণ চেক আপ করার পরে ডাক্তার সুমন জানায় নীলার অবস্থা খুবই খারাপ, ওর ঠান্ডার অ্যালার্জি আছে, এভাবে বৃষ্টিতে ভেজা উচিত হয়নি নীলার। ডাক্তার সুমনের কথা শুনে ভয় পেয়ে যায় আবির। আবির উত্তেজিত কণ্ঠে সুমনকে বলে, সুমন, যে করে হোক তুমি আমার নীলাকে সুস্থ করে দাও। ওর যেন কোনো কিছু না হয়। ওর কিছু হলে আমি বাঁচতে পারবো না। সুমন, তুমি ওকে সুস্থ করে দাও। যত টাকা লাগবে যা করতে হয় করো, কিন্তু আমার নীলাকে তুমি সুস্থ করে দাও। আবিরকে এমন উত্তেজিত হতে দেখে ডাক্তার সুমন বলে, তুমি এত উত্তেজিত হও না আবির। আমি ওকে সুস্থ হয়ে ওঠার জন্য ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, কিন্তু ওর এখন তোমাকে দরকার। ডাক্তার সুমনের কথা শুনে অবাক হয়ে যায় আবির। বলে, আমাকে দরকার মানে তুমি কি বলতে চাচ্ছো সুমন? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এখন আমি ওকে কি করে ভালো করতে পারি? তুমি ডাক্তার, তুমি তো ওকে ভালো করতে পারো। আমি তো ডাক্তার নই সুমন। আবিরের কথা শুনে সুমন মুচকি হেসে বলল, তুমি যেটা করতে পারবে সেটাই এখন সব চাইতে বেশি দরকার আবির। তুমি ওর স্বামী, এখন ওর স্বামীকে দরকার। তোমার শারীরিক উষ্ণতা দরকার তোমার স্ত্রীর, কারণ ওর শরীরে এখন প্রচন্ড ঠান্ডা। তোমার শরীরের উষ্ণতা এখন ওর জন্য প্রয়োজন। তুমি হয়তো বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। ডাক্তার সুমনের কথার উত্তরে আবির কি বলবে কিছুই বুঝতে পারছে না। আবির মনে মনে চিন্তা করছে এখন কি করবে ও, কিভাবে নীলার সাথে নীলার অনুমতি ছাড়া এরকমটা করবে আবির। কিন্তু নীলাকে ভালো করতে হলে আর কোনো উপায়ও নেই। ডাক্তার সুমন নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে গেল। আবির চিন্তায় পড়ে গেল এখনো কি করবে। নীলার পাশে বসে আছে আবির, মাথায় তার হাজারো চিন্তা, কি করবে কিছুই বুঝতে পারছে না। এদিকে নীলা ঠান্ডায় থরথর করে কেঁপে চলেছে কখন থেকে। শেষে কোনো উপায় না দেখে আবির বাধ্য হয়ে নীলার পাশে নীলাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। রাত 10টা। ধীরে ধীরে নীলার হুঁশ ফিরল। নীলা নিজের দিকে তাকিয়ে দেখে অবাক হয়ে গেল। নীলার পাশে শুয়ে আছে আবির। আবিরকে দেখা মাত্রই নীলার মাথায় যেন রক্ত চড়ে গেল। আবিরকে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে চাদর দিয়ে নিজেকে জড়িয়ে নিল নীলা। তারপর রাগী গলায় আবিরের দিকে তাকিয়ে বলল, ছি আবির, ছি। শেষ পর্যন্ত তুমি নিজের পুরুষত্বের রূপটা দেখিয়ে দিলে। এভাবে আমার সাথে এমন আচরণ করতে পারলে তুমি আবির? আমি কখনো ভাবতে পারিনি তুমি এতটা নিচু মনের। তুমি কিভাবে পারলে আবির আমার অজান্তে আমার সবকিছু কেড়ে নিতে? আমাকে শেষ করে দিলে তুমি আবির। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না আবির, কোনোদিনও না। তুমি খুব খারাপ একটা ছেলে, খুবই খারাপ তুমি আবির। আমার অসুস্থতার সুযোগ তুমি এভাবে কাজে লাগাবে আমি কখনো ভাবিনি। তুমি আমাকে বলেছিলে না আমি তোমার জীবন নষ্ট করেছি? আচ্ছা আমি বলছি, তুমি আমার জীবন নষ্ট করেছো আবির। তুমি বেরিয়ে যাও আমার সামনে থেকে, আমি তোমার মুখটাও দেখতে চাই না। এক নিঃশ্বাসে কতগুলো বলে থামলো নীলা। কথাগুলো বলার সময় নীলার চোখ থেকে অজরে পানি গড়িয়ে পড়তে লাগলো। আবির নিচ থেকে উঠে দাঁড়িয়ে নীলার কাছে এসে বলল, প্লিজ আমার কথাটা শোনো নীলা। তুমি আমাকে ভুল বুঝছো। আমি যেটা করেছি তোমার ভালোর জন্য করেছি। প্লিজ নীলা, একবার আমার কথাটা শোনো। শান্ত হও তুমি। এভাবে রাগারাগি করো না। তোমার শরীর অনেক খারাপ। শরীর খারাপ বলেই তো এই সুযোগটা তুমি কাজে লাগিয়েছো আবির। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি তোমাকে ঘৃণা করি। তুমি চলে যাও আমার চোখের সামনে থেকে। জাস্ট আই হেট ইউ আবির, আই হেট ইউ আবির। আবির বুঝতে পারলো এখন নীলাকে কোনো কথা বলে লাভ হবে না, কারণ নীলা এখন প্রচন্ড পরিমাণে রেগে আছে আর ওর শরীর খুব খারাপ। যে কারণে আর কোনো কিছু না বলেই সেখান থেকে চুপচাপ ওয়াশরুমে চলে গেল আবির। আর নীলা সেখানেই খাটের উপরে বসে কান্না করতে লাগলো অযোধ্যায়। পরের দিন সকালে নীলা চুপচাপ বসে আছে জানালার ধারে। আবির নিজের হাতে রান্না করে নিয়ে এসে নীলাকে ডেকে বলল, নীলা, আমার সাথে এসো, কিছু খাবে। কালকে থেকে তুমি কিচ্ছু খাওনি।
তোমার শরীর অনেক অসুস্থ, দয়া করে খাবারটাই খেয়ে নাও। না খেয়ে থাকলে তুমি আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। আমি সুস্থ থাকি বা অসুস্থ থাকি, আমি মরে গেলেও বা তোমার কি? তুমি চলে যাও, তুমি আমার চোখের সামনে থেকে। আমার তোমাকে জাস্ট অসহ্য লাগছে আবির, আমার প্লিজ মুক্তি দাও। তোমাকে আর ভালো লাগছে না আমার। তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো, আমার সবকিছু শেষ করে দিয়েছো তুমি। কাল তুমি আমার সাথে আমার অনুমতি ছাড়া তুমি কি করে করতে পারলে এমনটা আবির? নীলার কথা শুনে এবার রাগ উঠে গেল আবিরের। আমি নীলার চুলের মুঠি ধরে বলল, এই মেয়ে, আমি কি করেছি? কেন তো রাগ করছিস তুই আমার সাথে? আমি যেটা করেছি তোর ভালোর জন্য করেছি, সেটা তোর না জানলেও চলবে। এখন ভালো মানুষের মতো আমার সাথে এসে খাবারটা খেয়ে নে, নাইলে আমার খারাপ রূপটা তোকে দেখতে হবে। ভালোভাবে কথা বলছি তো গায়ে লাগছে না, তাই না? আর আমি কাল যেটা করেছি সেটা তোর সাথে অনেক আগে করার দরকার ছিল। তোর মতো মেয়েকে ছাড় দিয়ে ভুল করেছি আমি। আমি তোর স্বামী, মনে রাখবি। আমি কোনো ভিন পুরুষ নয় যে তুই আমাকে গালাগালি দিবি। ভালো চাস তো ভালোভাবে আমার সাথে আয়, খাবারটা খেয়ে নে। আবিরের রাগ দেখে এবার ভয় পেয়ে গেল নীলা। ভালোই ভালোই আবিরের সাথে গিয়ে খাবারটা খেয়ে নিল। আবির নীলার অবস্থা দেখে মুচকি হাসলো মনে মনে। তারপর নীলার খাওয়া বলে বাসন কোসন পরিষ্কার করে ফেললো আবির। পেরিয়ে গেছে 2টি মাস। এই 2 মাসে নীলা অনেকটাই বদলে গেছে। এখন আবিরের সব কথা মেনে চলে, আবিরের কোনো কিছুই বলতে হয় না নীলাকে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাসায় সব কাজকর্ম নিজেই থেকেই করে। কিন্তু নীলার মন বোঝা বড় কঠিন। আবির এখনো জানে না নীলা আদৌ ভালো হয়েছে নাকি শুধু আবিরের ভয়ে এসব করছে। 2 মাস আগে সেদিনের পর আর কোনো ফিজিক্যাল সম্পর্ক গড়ে ওঠেনি ওদের মাঝে। ওরা সবসময় আলাদা বিছানায় আলাদাভাবেই থাকে। আবির ইচ্ছে করে আর কখনোই নীলার কাছে যায়নি। নীলাও আবিরকে কখনো কাছে ডাকেনি। দুজন একই বাড়িতে থেকেও যেন আলাদা 2টি মানুষ ওরা। নীলা চুলার পাড়ে বসে থেকে সকালে নাস্তা বানাচ্ছে, আর আবির বারান্দায় বসে বসে খবরের কাগজ পড়ছে। আবির হঠাৎ কি যেন হলো, আবির নীলার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, নীলা, তুমি কি তোমার বাবার বাসায় যেতে চাও? যদি চাও তো বলো, আজকে বিকালে তোমায় নিয়ে শ্বশুরবাড়িতে ঘুরতে যাবো। সেই যে বিয়ের পর চলে আসলাম, আর তোমাকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়া হলো না। না জানি আমার শ্বশুরমশাই কত রেগে আছেন তার জামাইয়ের উপর। আবিরের কথা শুনে খুশিতে লাফিয়ে উঠল নীলা। তারপর দৌড়ে চুলার পাড় থেকে আবিরের সামনে এসে বলল, তুমি সত্যি বলছো আবির? সত্যি আমাকে নিয়ে যাবে বাবার কাছে? ইস, কতদিন হলো বাবার কাছে যাই নাই। প্লিজ দুষ্টুমি করো না, আমাকে নিয়ে চলো প্লিজ। আমি বাবার কাছে যেতে চাই, আমাকে নিয়ে চলো। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে আবির, সে কবে থেকে একটানা এখানে পড়ে আছি, আর ভালো লাগে না আমার। আমাকে নিয়ে চলো, আমি দম বন্ধ হয়ে কখন মারা যাবো হয়তো এখানে আর থাকলে। নীলার কথা শুনে মুচকি হেসে আবির বলল, আচ্ছা ঠিক আছে, তুমি বিকালবেলা রেডি হয়ে থেকো, আমি তোমাকে নিয়ে যাবো নীলা। আবিরের কথা শুনে নাচতে নাচতে চলে গেল নীলা। ওর যেন খুশিতে আর সইছে না কোনো কিছু। নীলা চলে গেলে আবির মনে মনে বলল, আমি চাই না তোমাকে আর আটকে রাখতে। আমি দেখতে চাই তুমি কি আদৌ ভালো হয়েছো নাকি। এগুলো সবই তোমার নাটক। আমার ভয়ে আমি তোমাকে তোমার বাবার বাড়ি নিয়ে গিয়ে পরীক্ষা করতে চাই। তুমি যদি ভালো হয়ে থেকো তাহলে তো ভালো, আর যদি ভালো না হয়ে থাকো তাহলে আমি তোমার জীবন থেকে সারা জীবনের জন্য হারিয়ে যাবো নীলা। আর কোনোদিনও তোমার সামনে আসবো না আমি। তুমি তোমার মতো করে বাঁচবে, আমি আমার মতো। তবে মনে রেখো, সারা জীবন আমি শুধু তোমারই থাকবো নীলা। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, খুব 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 ভালোবাসি তোমায় আমি নীলা। তা হয়তো আর বলা হবে না কখনো। কথাগুলো ভেবেই একটা দীর্ঘশ্বাস ছাড়লো আবির। বিকেলে রেডি হয়ে নীলাকে নিয়ে বেরিয়ে পড়লো আবির, উদ্দেশ্য নীলাদের বাড়ি। বাসা থেকে বেরোতেই যেন নিজেকে ডানামেলা মুক্ত পাখি ভাবতে লাগলো নীলা। কোনো দিকে কোনো খেয়াল নেই নীলার। নীলা এখন একটা চিন্তায় আছে, কখন নিজের বাসায় গিয়ে পৌঁছাবে। এদিকে আবির মন খারাপ করে বসে আছে গাড়ির মধ্যে। আবিরের মনটা আজকে ভীষণ খারাপ। ওর মনে হচ্ছে যেন নিজের কলিজাটাকে ছিঁড়ে যাচ্ছে কষ্টে। ও সব সময় একটা টেনশনেই পড়ে যাচ্ছে। নীলা কি আদৌ ওর কাছে আবার ফিরে আসবে, নাকি এভাবেই সারা জীবনের মতো বিচ্ছেদ ঘটবে আজকে ওদের মাঝে। আবির এই কয়েকদিনে যেন আরো বেশি ভালোবেসে ফেলেছিল নীলাকে। বেশি কিছুক্ষণ পর নীলার বাসার সামনে এসে ওদের সিএনজি থামলো। থামার সাথে সাথে নীলা সিএনজি থেকে নেমে দৌড়ে বাসার মধ্যে ঢুকে গেল। আমি যে ওর সাথে আছি সেদিকে যেন ওর কোনো খেয়ালই নেই।
নীলা চলে গেলে আবির সিএনজির ভাড়া মিটিয়ে ধীরে ধীরে ধীর পায়ে বাড়ালো নীলার বাড়ির দিকে। আবির নীলার বাসার গেট দিয়ে ভেতরে ঢুকতেই বাধা হয়ে দাঁড়ালো নীলা। তারপর বলতে লাগলো, কোথায় যাচ্ছিস তুই আবি? আমার বাসায় প্রবেশ করার সাহস হয় কি করে তোর? নীলার কথা শুনে অবাক চোখে নীলার দিকে তাকালো আবির। নীলা সেদিকে গুরুত্ব না দিয়ে আবার বলতে শুরু করলো,